প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। বাংলা দ্বিতীয় পত্রের আমাদের আজকের বিষয় উপসর্গ। উপসর্গ হলো শব্দাংশ, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। সংজ্ঞাটা যদি আমরা এভাবে বলি, যে সকল শব্দাংশ মূল শব্দের আগে বসে সেই শব্দের অর্থের সংকোচন, প্রসারণ এবং আমূল পরিবর্তন ঘটায়, তাকে আমরা উপসর্গ বলি। তাই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য একটি শব্দের পূর্ববর্তী নতুন শব্দ গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু উপসর্গ রয়েছে যে অর্থের তেমন পরিবর্তন ঘটায় না, শুধুমাত্র শব্দটাকে দৃষ্টিনন্দন করে তোলে। যেমন প্র একটি উপসর্গ, ভাত ও একটি শব্দ, দুটো মিলে প্রভাত হয়েছে। ভাত মানে হলো আলোকিত হওয়া, প্রয়ের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু প্রভাত মানে হলো সকালবেলা। বিহার মানে হলো পরিভ্রমণ করা, চারিদিকে ঘোরা, আহার খাবার। কিন্তু যখন আমি সংখ্যা বলবো, তার আগে যদি পয়রফলাটা লিখি, প্রটা লিখি, তাহলে হলো প্রশংসা। প্রশংসার যে অর্থ, সংসার কিন্তু একই অর্থ। সংসার মানেই প্রশংসা, প্রশংসা মানেও সংসার। তাহলে পরটা লিখে সংসারটা আগে নতুন শব্দ তৈরি হয়েছে বটে, কিন্তু অর্থে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা কেন লিখলাম? এটা লিখলাম এই কারণে যে এক্ষেত্রে উপসর্গটা এই শব্দটির সৌন্দর্য বর্ধন করেছে, দৃষ্টিনন্দন হয়েছে। এরকম আরো একটি শব্দ হলো যেমন হত, তার আগে যদি আমরা নি লিখি, তাহলে নিহত। নিহত আর হত একই অর্থ, এক্ষেত্রেও এই ব্যাপারটা একই রকম। তাই আমরা বলতে পারি যে উপসর্গের কখন কখন নিজস্ব অর্থ থাকতে পারে, তবে সেক্ষেত্রে দুটি শব্দের কথা আমরা মনে রাখতে পারি। একটা হলো অতি আর একটা হলো প্রতি। এই অতি ও প্রতির মাঝে মাঝে বা কখনো কখনো নিজস্ব অর্থ হয়। যেমন অতি চালাকের গলায় দড়ি, প্রতিজনে 10 টাকা করে দাও, প্রতি ঘরে ত্রাণ পৌঁছে দাও, এরকম। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে উপসর্গজাত শব্দ কোনগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আসি আমরা উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গ 3 প্রকার। প্রথমেই হলো সংস্কৃত উপসর্গ, যেটিকে আমরা তৎসম উপসর্গ বলি। এই উপসর্গ হলো বৃষ্টি, প্র, পরা, অপসমনি ইত্যাদি। এরপর রয়েছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, খাঁটি বাংলা 21টি। খাঁটি বাংলা উপসর্গের মধ্যে রয়েছে অজ, অগা, অনা ইত্যাদি। তাহলে 2 উপসর্গের মধ্যে আবার 4টি উপসর্গ রয়েছে, যার চারিদিকে এই 4টি উপসর্গের রয়েছে। যেমন আশুভিনী, এই আশুভিনী 2 দিকে রয়েছে, অর্থাৎ সংস্কৃতও আছে, খাঁটি বাংলায় আছে। সুও তাই, সংস্কৃত আছে, খাঁটি বাংলায় আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো এই 4টি উপসর্গ কোনটা খাঁটি বাংলা, কোনটা তৎসম উপসর্গ? এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শব্দটি কি। শব্দটি যদি খাঁটি বাংলা হয়, তাহলে উপসর্গটাও খাঁটি বাংলা হবে। আর শব্দটি যদি তৎসম হয়, উপসর্গ তৎসম হবে। যেমন সুকাজ, সুকাজের সুটা হলো খাঁটি বাংলা, কারণ কাজটা খাঁটি বাংলা শব্দ। আর যদি শব্দটা হয় সুকর্ম, তাহলে হবে তৎসম, কারণ কর্মটা তৎসম শব্দ। তাই সুকাজ, সুকর্ম একই সু, শুধু শব্দের কারণে। এটা একটি হলো খাঁটি বাংলা, আর একটি হলো তৎসম। এটা আমাদের মনে রাখতে হবে। আর উভয়দিকে 4টি কথা আমরা মনে রাখবো। তাহলে ওদিকে 20টি থেকে 4টি গেলে 16টি মুখস্থ করবা, আর এদিকে 21 থেকে 4টি গেলে 17টি মুখস্থ করবা মনে রাখার জন্য। আর শব্দ গঠনের ক্ষেত্রে এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে রয়েছে আমাদের বিদেশি উপসর্গ। বিভিন্ন বইতে বিদেশি উপসর্গ সম্পর্কে ধারণা আছে এমন যে অগণিত, অসংখ্য উপসর্গ রয়েছে বিদেশি। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিদেশি উপসর্গ আমরা 22টি মনে রাখবো। 20, 21, 22। বাংলা ব্যাকরণে কিন্তু একটা অত্যন্ত চমৎকার সামঞ্জস্য আছে। এই 22টি হলো বিদেশি উপসর্গ।
এই 22টি বিদেশি উপসর্গ এখন আমি তোমাদেরকে মুখস্থ করে দিতে পারবো মনে রাখার জন্য। তার মধ্যে 10টি হলো ফার্সি, এই 10টি হলো ফার্সি। এই ফার্সির আমরা একটা সূত্র বের করেছি মনে রাখার জন্য, সেটা হলো এরকম: নিমফি, বদনা, দরকার, বর, ব, কম, বে। নিম, ফি, বদ, না, দরকার, বর, ব, কম, বে। এখানে কিন্তু 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি হলো ফার্সি। শব্দ গঠন কিভাবে হচ্ছে আমি একটু দেখাতে চাই। নিম, নিম গাছ, নিম পাতা কিন্তু হবে না, তবে উপসর্গের পরের শব্দে একটা অর্থ থাকতে হবে। নিম রাজি, রাজি মানে পুরো রাজি, আর নিম রাজি মানে কম রাজি। ফি, ফি দিয়ে একটা শব্দ হলো ফি আমানিল্লাহ, ফি বছর, ফি সপ্তাহ। বদ, বদ দিয়ে ম্যাক্সিমাম শব্দ হলো নেতিবাচক। বদনাম, বদজাত, বদমেজাজ, বদরাগী, বদলোক ইত্যাদি। না, না দিয়ে হলো যেমন নালায়েক, নাবালক ইত্যাদি। দর, দর দিয়ে কিন্তু এখানে একটা শব্দ তৈরি করা আছে, দরকার, দরবেশ, দরগাহ, দরখাস্ত ইত্যাদি। কার, কার দিয়ে রয়েছে শব্দ কারসাজি, কারচুপি, কারবার ইত্যাদি। ইম্পর্টেন্ট শব্দ রয়েছে কারখানা, এই উপসর্গ নিয়ে তৈরি করা। বর, বর দিয়ে রয়েছে বরবাদ, বরখেলাপ, বরদাস্ত ইত্যাদি। ব দিয়ে রয়েছে বনাম শব্দটি, বাংলাদেশে বনাম নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, বনাম। বকলম একটা শব্দ আছে, বকলম মানে পড়ালেখা কম জানি এরকম লোকদের আমরা বকলম বলি। কম, কম দিয়ে রয়েছে কমজোর, কম। বক্ত একটা শব্দ আছে, এটা এই ফার্সির সাথে আরেকটি শব্দ তৈরি হয়েছে, কম বক্ত। বে, বে দিয়ে অনেকগুলো শব্দ আছে, বেহুশ, বেয়াদব, বেঈমান, বেইজ্জত ইত্যাদি। তাই আমরা এখন বুঝতে পেরেছি, অর্থাৎ যে কোনো আবার শব্দ দিলেই হবে না, পরের শব্দে একটা অর্থ থাকতে হবে যে অর্থের গ্রহণযোগ্যতা আছে। তাই এই 10টি আমরা আশা করি মনে রাখবো, যে নিমফি, বদনা, দরকার বললে 6টি, আর বরবকম, বে। তাই নিমফি একটা মানুষের নাম হতে পারে, বদনা দরকার হতে পারে, আর বরবকম বে মানে বরটি বকলম, বেকু বেগম মনে রাখলে হবে। টেকনিকটা মনে রেখে আমরা ফার্সি উপসর্গের 10টি কি কি আমরা মনে রাখতে পারি। তাহলে 22টি থেকে 10টি গেল, আর রয়েছে 12টি। 12টির মধ্যে 6টি হলো আরবি, 6টি উপসর্গ হলো আরবি উপসর্গ। এই 6টি কি তাও আমরা একটা সূত্র বের করেছি, বাজে আম খাসলা গড় করে। বাজে আম খাস লা গড় খয়ে, বাজে আম খাস লা গড় খয়ে। এখানে আমরা 6টি লিখলাম। এখন এই 6টি দিয়ে উপসর্গ দিয়ে আমরা শব্দ গঠন করবো, তৈরি করবো। যেমন বাজে, বাজে দেখতে মনে হচ্ছে এটা নেতিবাচক শব্দ, তবে বাজে দিয়ে সুন্দর শব্দ, দরকারি শব্দ তৈরি হচ্ছে। বাজে মাল, আমরা বুঝি বাজে মালের দোকান বলি, সেখানে কিন্তু বাজে মাল থাকে না, সবগুলো দরকারি মালই থাকে, ইম্পর্টেন্ট মাল থাকে। বাজে কথা, রবীন্দ্রনাথ বলেছেন বাজে কথা সবচেয়ে সুন্দর কথা। আমরা কবিতায় অনেক কথা বলি, পাখি নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, পুরোটাই মনে হবে যেন বাজে কথা, কিন্তু এর একটা প্রায়োগিক অর্থ আছে। বাজে মাল, বাজে কথা, বাজে অর্থ একটা শব্দ আছে। আম, আম গাছ, আম পাতা হবে না, আম জনতা, আম জনতা মানে সাধারণ জনতা। খাস, খাস দিয়ে অনেক রকম শব্দ তৈরি হয়। খাস কামরা, এটা কিন্তু একটা অর্থ, মানে আমার মূল কামরা, বেডরুম, মাস্টার বেডরুম। খাস মহল, খাস মহল হলো যেখানে জমির দলিল লেখা হয়, ওটি একটি জায়গার নাম আছে খাস মহল। লা, লা দিয়ে হলো লা পাত্তা, লা পাত্তা মানে হলো তাকে আর এখানে পাওয়া যাচ্ছে না দীর্ঘ দলিল। লা ওয়ারিশ, যার কোনো ওয়ারিশ নেই। লা জবাব, যার কোনো জবাব নেই। গড়, গড় দিয়ে বলি গড়বিল, গড় পাত্তা,
গরহাজিক শব্দগুলো। ক্ষয়ের দিয়ে শব্দ বেশি নেই, ক্ষয়ের খা, ক্ষয়ের খা মানে হলো তোষামৎকারী বা ধামাধরা। এই 6টি হলো আরবি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখন আর আমি বিদেশি বলবো না, এই শব্দগুলোকে স্পেসিফাই করে ফেলবো। আমি যদি বলি বাজে লোকের বাজে কোন উপসর্গ, তখন আমরা বলবো এটা আরবি উপসর্গ। কিংবা নিম রাজে নিম কোন উপসর্গ, তখন আমরা বলবো এটা ফার্সি উপসর্গ। এভাবে বলবো। তাহলে এই 6টি আরবি উপসর্গ এখানে শেষ হলো। 10 আর 6 হলো 16টি। এরপরে রয়েছে ইংরেজি 4টি উপসর্গ। ইংরেজিগুলো কি কি? যেমন মনে করো ফুল, হাফ, সাব, হেড। এক্ষেত্রে দেখো 4টি কিন্তু ইংরেজি। ফুল হাত, ফুল হাতা, ফুল প্যান্ট, ফুল শার্ট আমরা বলি। হাফ প্যান্ট, হাফ হাতা, হাফ শার্ট। সাব দিয়ে অনেকগুলো শব্দ আছে। সাব রেজিস্টার, সাব রেজিস্টার মানে যিনি দলিল সাইন করেন জমি জমা ক্ষেত্রে, তার একটা দায়িত্ব রয়েছে রেজিস্ট্রি করার ক্ষেত্রে। সাব ইন্সপেক্টর পরিদর্শক বা উপপরিদর্শক, উপপরিদর্শক বলে। ইন্সপেক্টর মানে হলো পরিদর্শক, সাব ইন্সপেক্টর মানে হলো উপপরিদর্শক। সাব অফিস, সাব মেরিন ইত্যাদি। হেড দিয়ে অনেকগুলো শব্দ আছে। হেড মাওলানা, হেড ক্লার্ক, হেড অফিস ইত্যাদি। হেডমাস্টারও আছে। এই শব্দগুলো এই উপসর্গ দিয়ে তৈরি হয়েছে, আমি যে শব্দগুলো বললাম। তাহলে এখানে আমরা মনে রাখবো এই 4টি হলো ইংরেজি উপসর্গ। এরপরে রয়েছে, তাহলে আমরা 4, 6, 10 মোট পেলাম হলো 20টি। এরপরে রয়েছে 2টি উপসর্গ। একটি হলো হিন্দি আর একটি হলো উর্দু। এদের ব্যবহার আমরা করি। হিন্দি হলো যেমন হর, আর উর্দু হলো রোজ। হর হামেশা শব্দ আমরা তৈরি করি। হরতাল, এগুলো হলো হিন্দি উপসর্গ দিয়ে তৈরি শব্দ। রোজ, রোজ দিয়ে একটি ইম্পর্টেন্ট শব্দ হলো রোজ নামচা। রোজ নামচা মানে হলো দিনলিপি। যেমন একটি বই আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, কারাগারের রোজ নামচা, দিনলিপি। এই উপসর্গগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করলাম এবং দেখালাম। আমি প্রিয় শিক্ষার্থীদের বলতে চাই যে বিদেশি উপসর্গ অনেক, এটা আমরা বইতে পড়েছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই 22টি খুবই দরকারি উপসর্গ। তাই সংস্কৃত উপসর্গ যদি 20টি, খালি বাংলা 21টি, আর বিদেশি উপসর্গ 22টি, অর্থাৎ 20, 21, 22 এই 3টা জিনিস আমরা মনে রাখবো। তাহলে আমাদের উপসর্গের কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং উপসর্গগুলো কি কি আমাদের মনে রাখতে একটু সুবিধা হবে। এরপরে একটি প্রশ্ন আমরা দেখি উপসর্গ থেকে প্রায় সময় হয়ে থাকে, সেটা হলো উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থবোধকতা নেই। এই প্রশ্নটা আমরা সাধারণত থিওরিটিক্যাল প্রশ্ন হিসেবে দিয়ে থাকি প্রশ্নে এবং দেখে থাকি। এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হলো এই যে প্রথম হলো বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গের একটি বিরাট ভূমিকা রয়েছে। অর্থবাচকতা মানে হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। সেটা আমরা প্রথমেই বলেছি যে উপসর্গ একটা শব্দাংশ, একটা শব্দের অংশ মাত্র, যার কোনো অর্থ নেই। কিন্তু অন্য একটি শব্দের পূর্বসে সেই শব্দের অর্থের সংকোচন প্রসারণার আমূল পরিবর্তন ঘটায়, তাকে আমরা উপসর্গ বলি। এই সংজ্ঞাটা দিতে গিয়ে কিন্তু আমরা প্রায় 80 থেকে 90% উত্তর দিয়ে ফেলেছি। উদাহরণ আমরা দেখিয়েছি যে প্র একটি উপসর্গ, ভাত একটি শব্দ, দুটো মিলে প্রভাত হয়েছে। প্র একটি উপসর্গ, হার একটি শব্দ, তাহলে প্রহার। প্রর অর্থ নেই। হার মানে হলো হয়তো নেকলেস, গলার হার হতে পারে বা পরাজিত হতে পারে, কিন্তু দুটো যে অর্থ হয়েছে, প্রহার মানে হলো মার দেয়া, পিটানো। উপহারও দিতে পারি, উপযোগ হার, উপহার। অপ একটি উপসর্গ আছে, অপ। তার সাথে যতগুলো শব্দ আছে অপ দিয়ে, ম্যাক্সিমাম শব্দ কিন্তু নেতিবাচক। অপদার্থ, অপমান, অপবাদ ইত্যাদি। কিন্তু একটি শব্দ হলো পজিটিভ, অপরূপ। রূপের সাথে অপ দিয়ে অপরূপ, রূপটাকে আরো বিশেষায়িত করেছে অপ দিয়ে, পজিটিভলি, অর্থাৎ ইতিবাচক ভাবে। এভাবে শব্দ আমরা তৈরি করতে পারি উপসর্গ দিয়ে। তাহলে উপসর্গ দিয়ে শব্দ তৈরির ক্ষেত্রে চমৎকার একটি ভূমিকা পালন করেছে উপসর্গ। আরেকটি উদাহরণ আমি বলেছিলাম যে নিহত, প্রশংসা। তাহলে দৃষ্টিনন্দনও বাড়ায় কিন্তু উপসর্গ। শুধু যে অর্থের সংকোচন প্রসারণ আমূল পরিবর্তন করে তা নয়, এটাতে অর্থের পরিবর্তন না করিও দৃষ্টিনন্দন, অর্থাৎ
দেখতে সুন্দর লাগে এরকম শব্দ উপসর্গ আমাদের উপহার তৈরি করে। তো আবার আমি ওখানে আসি, এক্ষেত্রে বলতে হবে যে উদাহরণ দেওয়ার পর দুটি উপসর্গ আছে যার নিজস্ব অর্থ হয়। সেটা আমি হয়তো প্রথমে বলেছি, একটা হলো অতি আর একটা হলো প্রতি। অতি চালাকের গলায় ধরি কিংবা প্রতিজনে 10 টাকা করে দাও। এখানে অতি আর প্রতির নিজস্ব অর্থ আমরা দেখতে পাচ্ছি, কারণ অতির পরে আর কোনো শব্দ তৈরি হয়নি, যোগ হয়নি, প্রতির পরে কোনো শব্দ যোগ হয়নি। এখানে তাদের নিজস্ব অর্থ প্রকাশ পেয়েছে। তাই এটুকু লিখে আমরা ওই উপসর্গের অর্থবাচকতা নেই কিংবা অর্থবোধকতা আছে এর উত্তরটা মোটামুটিভাবে লিখে দিতে পারি। এবং এক্ষেত্রে আমি শিক্ষার্থীদের বলবো কি কি প্রশ্ন হতে পারে। উপসর্গ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কয়েকটি প্রশ্ন হয়, তার মধ্যে একটা হল উপসর্গ কাকে বলে, তা আমরা বলেছি। বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গের ভূমিকা আলোচনা করো, এটাও আমরা আলোচনা করেছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করো বা আলোচনা করো, তার উত্তর আমরা লিখেছি। এগুলো সব থিওরিটিক্যাল প্রশ্ন, অর্থাৎ প্রায়োগিক নয়। এটা হলো বর্ণনামূলক। প্রায়োগিক প্রশ্ন খুব কম হয়, প্রায়োগিক প্রশ্ন সাধারণত বহু উপসর্গ থেকে হয় না। তাই আমি আশা করবো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসের মাধ্যমে উপসর্গের একটা ধারণা আশা করি পেয়েছো। তবুও আমি টোটাল ব্যাপারটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি। প্রথমে আমি বলি সংজ্ঞা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গ একটা শব্দাংশ। সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যে সমস্ত শব্দাংশ মূল শব্দের পূর্বে বসে, আর উপসর্গ সবসময় শব্দের পূর্বে বসে, পরে নয়। পরে বসে বিভক্তি এবং প্রত্যয়, আগে বসে উপসর্গ। যে সমস্ত শব্দাংশ মূল শব্দের আগে বসে সেই শব্দের অর্থের সংকোচন প্রসারণ এবং আমূল পরিবর্তন ঘটায় তাকে আমরা উপসর্গ বলি। যেমন একটি উপসর্গ, ভাত একটি শব্দ, দুটো মিলে একটি নতুন শব্দ তৈরি হয়েছে প্রভাত, যার সাথে ভাত মূল ভাত মানে হলে এখানে আলোকিত হওয়া, আর প্রভাত মানে প্রকৃষ্টের আলোকিত হওয়া, পার্থক্য আছে। ঠিক সেরকম বলতে পারি উপহার, বলতে পারি অপরূপ, বলতে পারি যে বিহার ইত্যাদি। আমরা উপসর্গের শ্রেণীবিভাগ বলেছি 3 প্রকার। প্রথমে রয়েছে তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি, তারপর রয়েছে খাঁটি বাংলা উপসর্গ 21টি, এবং এখানে 4টি উপসর্গ উভদিক আছে, সে কথা আমরা বলতে দিয়েছি, আ সু বি। এবং সেক্ষেত্রে এটাও বলেছি যে সুকাজের সু হবে খাঁটি বাংলা, যেহেতু কাজ শব্দটি খাঁটি বাংলা, আর সুকর্মের সুটা হবে তৎসম, যেহেতু কর্ম শব্দটি তৎসম। ফলে আমরা স্পেসিফাই করতে পারবো, বুঝতে পারবো যে কখন খাঁটি বাংলা হবে আর কখন তৎসম উপসর্গ হবে, এই 4টি ক্ষেত্রে। এরপরে রয়েছে বিদেশি উপসর্গ। আমরা বলেছি বিদেশি উপসর্গ মোট 22টি। এই 22টি কথা আমরা সাধারণত মনে রাখবো। 22টির মধ্যে 10টি আমরা বলেছি ফার্সি। নিমফি বদনা দরকার, বর্ব কম বে। নিমফি বদনা দরকার বলে 6টি, আর বর্ব কম বে 5টি। তার শব্দ গঠন আমরা বলেছি। এরপরে রয়েছে 6টি হলো আরবি উপসর্গ, বাজিয়াম, খাসলা, গড়খয়ের। এই 6টি উপসর্গ হলো আরবি। তারপরে রয়েছে ইংরেজি উপসর্গ 4টি, হাফ, ফুল, সাপ, হেড। এই 4টি উপসর্গ হলো ইংরেজি। তার দুটি মধ্যে একটি হলো হিন্দি আর একটি হলো উর্দু। হিন্দি হলো হর, উর্দু হলো রোজ। এই মোট 22টি উপসর্গের কথা তোমরা মনে রাখবে। তাহলে আমার মনে হয় একটা ধারণা উপসর্গ সম্পর্কে তোমরা পাবে। আবার আমি আশা করব আজকের ক্লাসটি তোমার যদি ভালো লাগে এটা একটু দেখবে, এবং 2-1বার পড়লে আমার মনে হয় উপসর্গ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমরা পাবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে। তো সবাইকে বলে আমি শুভেচ্ছা জানাই। আর সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না। আমাদের যে সরকারি নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা ঘরেই থাকবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।